নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি রয়েছে? বোর্ডে লেখা আছে, সেটা রয়েছে দৈর্ঘ্যর পরিমাপ, মেজারমেন্ট অফ লেন্থ। দৈর্ঘ্য মানে তোমরা জানো যে লম্বা, কোন একটা জিনিস কতটা লম্বা বা কোন একটা রাস্তা কতটা লম্বা, সেটাই হচ্ছে তার দৈর্ঘ্য। তো তার পরিমাপ সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানবো। ঠিক আছে, তো চলো শুরু করে নিই। তো প্রথমেই আজকে একটা কথা তোমাদের বলি, যে আজকে আমরা একটা নতুন জিনিস করব। এই ক্লাসটার একদম শেষে ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি হয়, তারও শেষে একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে ডিকটেশন বা শ্রুতি লিখন। অর্থাৎ আমি 5টা শব্দ বাংলাতেও বলবো, ইংরেজিতেও বলবো। যারা বাংলাতে পারবে তারা শুধুমাত্র বাংলাতে লিখবে, আর যারা ইংরেজিতে পারবে তারা শুধুমাত্র ইংরেজিতে লিখবে। ঠিক আছে, শুনে শুনে 5টা ওয়ার্ড লিখবে একটা খাতাতে। কেমন ভাবে লিখবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো একদম শেষে। এখন ক্লাসটা শুরু করে নিই। এবং দেখো, প্রথমেই আমরা একটা উক্তি পড়ে নেব। আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ। এখানে কি লেখা রয়েছে বলো তো? উক্তিটিতে লেখা রয়েছে, যে মানুষ বলে তারা শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ এই কথাটা বা উক্তিটি বলেছেন। এরপর এই উক্তিটি সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা জেনে নিই, কেন এই উক্তিটি তিনি করেছেন। না, এই উক্তিটি মানুষের জীবনে শিক্ষা ও শেখার গুরুত্ব গভীরভাবে তুলে ধরে। অর্থাৎ মানুষের জীবনে শিক্ষার কতটা গুরুত্ব এবং শেখার কতটা গুরুত্ব সেটা তুলে ধরে। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তার শেখার সুযোগ থাকে। এমন নয় একটা বয়সের পর আর শিখতে পারা যায় না। মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন সে কোনো না কোনো কিছু শিখতে পারে। শেখা শুধু স্কুল বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভুল, সাফল্য ও ব্যর্থতা থেকেও মানুষ নতুন কিছু শেখে। তাহলে শেখা বলতে শুধুমাত্র যে বই পড়ে আহ শিখছি বা অঙ্ক শিখছি বা বিজ্ঞান শিখছি বা ইংরেজি শিখছি এগুলো কিন্তু নয়। শেখা মানে হচ্ছে যে কোনো ধরনের তোমার অভিজ্ঞতা, ভুল, সাফল্য, ব্যর্থতা সবকিছু থেকেই কিন্তু শেখা। ঠিক আছে, যে ব্যক্তি মনে করে সে সবকিছু জেনে গেছে তার চিন্তা ভাবনা থেমে যায়। যে মনে করে যে আমি পড়াশোনা আমার কমপ্লিট হয়ে গেছে বা আমি উঁচু ক্লাসে উঠে গেছি, বেশ আমি তাহলে সব জেনে গেছি, তাহলে কি হলো, তার চিন্তা ভাবনা থেমে যায়। তখন তার মানসিক বিকাশ বন্ধ হয়ে যায়। নতুন জ্ঞান গ্রহণ না করলে মানুষ ধীরে ধীরে পিছিয়ে পড়ে এবং জীবনের সঙ্গে তাল মেলাতে পারে না। তাই বলা হয়েছে, শেখা বন্ধ করা মানেই জীবনের গতি থামিয়ে দেওয়া। ঠিক আছে, জীবনের গতি থামিয়ে দেওয়া, শেখা থামিয়ে দেওয়া মানে হচ্ছে জীবনের গতি থামিয়ে দেওয়া। ঠিক আছে, এটাই একটু আমি ইংরেজিতে বলে দিচ্ছি, শোনো। This saying highlights the importance of learning and education in human life. As long as a person lives, there is always something new to learn. Learning is not limited to schools or books. People learn from life experiences, mistakes, successes, and failures. A person who believes that they already know everything stops thinking and growing. When learning stops, mental development also comes to a halt. Without gaining new knowledge, a person gradually falls behind and fails to keep peace with life. Keep pace with life. That is why stopping learning is compared to the end of life's progress. আরো বলছে, অন্যদিকে যে মানুষ সবসময় শেখার আগ্রহ রাখে, যে মানুষ সবসময় কিছু না কিছু শেখার আগ্রহ রাখে, সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করে। নতুন জ্ঞান তাকে আরো সচেতন, বুদ্ধিমান ও মানবিক করে তোলে। শেখার মাধ্যমেই মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে আরো ভালো সিদ্ধান্ত নিতে শেখে। অতএব মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন তাকে শেখার মানসিকতা বজায় রাখতে হবে। কারণ নিরন্তর শেখায় মানুষকে জীবন্ত ও প্রগতিশীল রাখে। ইংরেজিতে একটু বলে দিচ্ছি, শোনো। On the other hand, a person who is always eager to learn continuously improves themselves. New knowledge makes a person more aware,
intelligent, and human. Through learning, one can understand their mistakes and make better decisions in the future. Therefore, as long as person is alive, they must maintain the attitude of learning because continuous learning keeps a person alive, active and progressive. তাহলে আশা করছি তোমরা উক্তিটি বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের যে মেন টপিক দৈর্ঘ্যর পরিমাপ ডাইরেক্ট সেটাতে চলে যাব, এবং সেটাও দেখবে একটা প্রেজেন্টেশনের সাহায্যে। দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করছি তোমরা আমার স্ক্রিন শেয়ারটা ভালোভাবে দেখতে পাচ্ছ, যেখানে লেখা রয়েছে যে দৈর্ঘ্যর পরিমাপ। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে চলে যাব। এটা তো প্রথম পেজটা ছিল টপিকটার নাম। আমরা নেক্সট পেজে চলে যাব যে কি রয়েছে। রয়েছে দৈর্ঘ্য জিনিসটা কি। বলছে কোনো বস্তুর কতটা লম্বা, কোনো বস্তু কতটা লম্বা, চওড়া বা উঁচু তা নির্ণয় করাকেই দৈর্ঘ্য বলা হয়। অর্থাৎ কোনো একটা যে কোনো বস্তু, যেমন পেন হতে পারে, টেবিল হতে পারে, রাস্তার দৈর্ঘ্য হতে পারে, সেটা কতটা লম্বা বা কতটা চওড়া বা কতটা টেবিলটা উঁচু, কতটা গাছটা কতটা উঁচু, এরকম যে পরিমাপ তাকেই বলা হয় দৈর্ঘ্য। তাহলে বুঝতে পারলে দৈর্ঘ্য কাকে বলে? না কোনো বস্তু কতটা লম্বা, চওড়া বা উঁচু তা নির্ণয় করাকেই দৈর্ঘ্য বলা হয়। উদাহরণ, উদাহরণগুলো একটু দিয়ে দিই। একটি পেনের দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্যর একটি উদাহরণ। 2 নম্বর হচ্ছে একটি টেবিলের প্রস্থ। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে একটি দালানের উচ্চতা, অর্থাৎ একটি বাড়ির উচ্চতা। একটি রাস্তার দৈর্ঘ্য, ঠিক আছে, অর্থাৎ রাস্তাটা কতটা লম্বা। এগুলো সব কিন্তু কিসের সাহায্যে পরিমাপ করা যায়? দৈর্ঘ্যের সাহায্যে পরিমাপ করা যায়। ঠিক আছে, তাহলে আশা করছি দৈর্ঘ্য জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পেজে চলে যাব, কি রয়েছে? দৈর্ঘ্য পরিমাপের প্রয়োজন কি সেটা জানতে হবে। যে দৈর্ঘ্য পরিমাপ আমরা কেন করব? 1 নম্বর, কাপড় কাটতে। ধরো কোনো একটা কাপড়কে কোনো একটা কাপড় আছে, সেটাকে কেটে কোনো একটা জিনিস তৈরি করতে হবে। কোনো একটা আলমারির কোনো যে ঢাকা দেয়, আলমারি কভার, ফ্রিজের কভার, এগুলো একটা কাপড় কেটে তৈরি করতে হবে। কেমন ভাবে কতটা কাটতে হবে কিভাবে জানবো? প্রথমে আলমারির দৈর্ঘ্য মাপতে হবে, আলমারিটা কতটা চওড়া এবং কতটা লম্বা সেটা মাপতে হবে। ঠিক তেমন ভাবেই সেই কাপড়, যে কাপড়টা দিয়ে বানাবো সেই কাপড়টাকে ঠিক ততটা মাপেই কিন্তু কাপড়টাকে কাটতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সেখানেও কিন্তু কি করা যায়? দৈর্ঘ্য মাপতে হবে। ঘর ও রাস্তা নির্মাণে, রাস্তা নির্মাণ করতে গেলেও মাপতে হয় যে এখান থেকে এতটা রাস্তা হবে। কোনো ঘর বা বাড়ি তৈরি করার সময়ও কিন্তু ফিতে দিয়ে যারা রাজমিস্ত্রি হন তারা কিন্তু কি করেন? মেপে মেপে ঘর তৈরি করে থাকেন, তাই না? তারা ঘর ও রাস্তা নির্মাণে দৈর্ঘ্যের প্রয়োজন আমাদের আছে। দূরত্ব নির্ণয়, অর্থাৎ আমি কথা কথা বলছি যে তোমাদের স্কুল থেকে তোমাদের বাড়ি কতটা দূরত্বে আছে, সেটা মাপতে গেলে কিসের দরকার? দৈর্ঘ্যের দরকার। ঠিক আছে, কারো বাড়ি 1 কিলোমিটার দূরে, কারো বাড়ি 2 কিলোমিটার দূরে, কারো বাড়ি 500 মিটার দূরে, কারো বাড়ি 300 মিটার দূরে। ঠিক আছে, এরকম দূরত্ব, এগুলো কিন্তু দূরত্ব বটে। তো কিন্তু দৈর্ঘ্য মাপের প্রয়োজন রয়েছে। আরো কি রয়েছে? মানচিত্রের দূরত্ব বোঝার জন্য কোন একটা মানচিত্র আছে ধরো, ঠিক আছে, কোন একটা মানচিত্র আমি তোমাদের সামনে রাখলাম। মানচিত্র তোমরা দেখেছো, ম্যাপ যেটাকে বলে থাকে, তো বলা হয়ে থাকে। তো এই যে ম্যাপ, সেটাকে যে আহ, কন্যাকুমারী থেকে কাশ্মীর কতটা দূরে অবস্থিত, তোমরা একটা স্কেলের সাহায্যে, এমনি নর্মাল স্কেলের সাহায্যে তোমরা আমাকে মেপে দেখাও। তখন তোমরা কি করবে? তোমাদের স্কেলটা কন্যাকুমারীতে একটা বসাবে, 0 পয়েন্টটা, এবং দেখবে যে সেই স্কেলটাই কাশ্মীরে গিয়ে কত কত সেন্টিমিটারে দাঁড়িয়েছে। তাহলে তোমরা সেখানে কিন্তু আমাকে বলতে পারবে, তাই না? একদমই তাই। তো এইভাবে কিন্তু আমরা মানচিত্রের দূরত্ব বোঝার জন্য কিন্তু দৈর্ঘ্যের পরিমাপের প্রয়োজন রয়েছে। তাহলে আশা করছি এই পেজটা বুঝতে পারলে যে দৈর্ঘ্যের পরিমাপের প্রয়োজন কেন রয়েছে। 1 নম্বর, কাপড় কাটতে। 2 নম্বর, ঘর ও রাস্তা নির্মাণে। 3 নম্বর, দূরত্ব নির্ণয়ে। 4 নম্বর হচ্ছে মানচিত্রে
দূরত্ব বোঝানো আরো আছে, লেখা রয়েছে 4 নম্বর পয়েন্ট, দৈনন্দিন কাজে, যেমন কি কি, বই, খাতা, বোর্ড ইত্যাদি মাপ নিতে, এগুলোর ক্ষেত্রেও কিন্তু দৈর্ঘ্যের পরিমাপের প্রয়োজন। নেক্সট পেজ দেখে নি, দৈর্ঘ্যের এসআই একক কি? তো দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে, দেখো লেখাই আছে, এটা খুবই একটা সিম্পল বিষয়। এসআই একক বলতে তোমরা জানো, এসআই হচ্ছে যেটা অল ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা পৃথিবীতে যে এককটা চলে, পৃথিবীর যে কোনো দেশে তুমি যাও, যে কোনো কোনায় তুমি যাও এই পৃথিবীর, সেখানে গিয়ে তুমি যদি বলো দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা সবাই জানে, সবাই জানবে। তাই এসআই একক হচ্ছে একটা নির্দিষ্ট একক, যেটা গোটা পৃথিবীর মানুষ জানে, ঠিক আছে, মানে যারা শিক্ষিত। তুমি যদি যে জানে না, পড়াশোনা করেনি, তাকে যদি জিজ্ঞাসা করো, সে তো বুঝতে পারবে না না। আর তোমাদের মতো যারা পড়াশোনা করছে এইভাবে, তারা কিন্তু জানে, এটা হচ্ছে এসআই একক বলা হয়। তো দৈর্ঘ্যের এসআই একক হলো কি তাহলে? মিটার। মনে রাখবে খুব ভালো করে, নোট করবে দরকার পড়লে। আবার বলে দিচ্ছি, দৈর্ঘ্যর এসআই একক হলো মিটার। তাহলে এটা বুঝতে পারলে। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে রয়েছে দৈর্ঘ্যের বিভিন্ন একক। দৈর্ঘ্যের বিভিন্ন রকম একক রয়েছে। দৈর্ঘ্যের দেখো কি কি রয়েছে, দৈর্ঘ্যের বিভিন্ন একক, ওটা তো এসআই একক হয়ে গেল। তাছাড়াও যেগুলো আমাদের ভারতবর্ষে চলে, সেরকম দৈর্ঘ্যের বিভিন্ন একক রয়েছে, যেটা হচ্ছে 1 নম্বর মিলিমিটার, এম দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। মিলিমিটার, একদম ক্ষুদ্র কোনো জিনিসকে, ঠিক আছে, মাপার জন্য এই মিলিমিটার একক ব্যবহার হয়ে থাকে। তারপরে আসছে তার থেকে বড় একটু একক, সেন্টিমিটার, যার সাহায্যে তোমরা স্কেলের দাগ টানো, সেটা হচ্ছে সেন্টিমিটার, যাকে সিএম দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে, সেন্টিমিটার। তার থেকে বড় একটু একক হচ্ছে মিটার, ঠিক আছে, তার থেকে বড় একটি একক হচ্ছে মিটার, সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। বুঝতে পেরেছো? ওকে। তার থেকে বড় একক কি? কিলোমিটার। তাহলে কিলোমিটার দিয়ে কি কি মাপা হয় বলো তো দেখি। তোমাদেরকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বলো কিলোমিটার দিয়ে কি পরিমাপ করা হয়ে থাকে? কিলোমিটার দিয়ে সাধারণত দূরত্ব, অর্থাৎ কোনো রাস্তা বা কোনো এক জায়গা থেকে আরেক জায়গার কতটা দূরত্ব, ঠিক আছে, দূরত্ব বলতে রাস্তা মানে ওই জায়গাটা থেকে ওই জায়গায় যেতে কতটা রাস্তা অতিক্রম করতে হবে, সেটা কিলোমিটার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তাই না? বেসিক্যালি এটাই হয় সাধারণত। আহ কিলোমিটার দিয়ে এটা প্রকাশ করা হয়ে থাকে। হয়ে গেল তাহলে। বেশ। এরপর আমরা তাহলে বুঝতে পারলে দৈর্ঘ্যের বিভিন্ন এককগুলো কি কি। 1 মিনিট, সরি। ইয়েস। দৈর্ঘ্যের বিভিন্ন এককগুলো কি কি তাহলে? 1 নম্বর হচ্ছে মিলিমিটার, যাকে এম দিয়ে প্রকাশ করা হয়। 2 নম্বর হচ্ছে সেন্টিমিটার, যাকে সিএম দিয়ে প্রকাশ করা হয়। 3 নম্বর হচ্ছে মিটার, যাকে এম দিয়ে প্রকাশ করা হয়। 4 নম্বর হচ্ছে কিলোমিটার, যাকে এম দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এরপর আমরা জানবো যে এই এককগুলোর মধ্যে সম্পর্ক কি, এই এককগুলোর মধ্যে সম্পর্ক কি রয়েছে সেটা আমরা একটু জানবো। যেমন, কি সম্পর্ক? 1 নম্বর হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান হচ্ছে কি না, 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটার হলে সেটাকে বলবো 1 সেন্টিমিটার। তো কতটা মিলিমিটার, কতটা ছোট, বুঝতে পারছো? রাইট। যেমন একটা স্কেল যদি তোমাদের সামনে নিই, ঠিক আছে, আমি একটা স্কেল তোমাদের আমি দেখাচ্ছি বোর্ডে, ঠিক আছে, ভালো করে আশা করছি দেখতে পাবে কি তোমরা, তাও আমি দেখাচ্ছি তোমাদের বোর্ডে, দেখো, ঠিক আছে, ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি, বোর্ডে দেখো। এই যে, এই যে এই স্কেল দেখতে পাচ্ছ, এই একটা স্কেল কিন্তু আমি নিয়েছি তোমাদের সামনে, এই একটা স্কেল, এই স্কেলটা হচ্ছে সেন্টিমিটার স্কেল, ঠিক আছে, তাই তো? একদম। তাহলে এই সেন্টিমিটার স্কেলটাকে আমি এখানে একটু দাগ টানবো। কত মিটার দাগ টানবো? দেখো তোমাদের সামনে আমি স্কেলটাকে বসিয়ে একটা দাগ টানবো, একদম 0 থেকে দাগ টানবো 20 অব্দি। এই যে দাগটা আমি টানলাম,
ঠিক আছে, এই যে দাগটা আমি টানলাম এখান থেকে এতটা অবধি, এটা হচ্ছে 1 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার একটা দাগ টানলাম। বুঝতে পেরেছো তো? এই 1 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার একটা দাগ টানলাম। এরপর কি আছে, এই 1 সেন্টিমিটার এখানে আমি এখন এটা আন্দাজে লিখছি বা আমি তোমাদের এটা বসিয়েই দেখাচ্ছি যে খুব ছোট ছোট ঘর তো, দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 10। অর্থাৎ এই যে ছোট ছোট দাগগুলো দিলাম, এটা হচ্ছে 0 সেন্টিমিটার। হ্যাঁ, এটা 0 সেন্টিমিটার। 0 থেকে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। এইভাবে এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু ছোট ছোট 1 সেন্টিমিটারের ঘর। তোমরা এখনই কি বললে প্রেজেন্টেশনটাতে, যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এই যে ছোট জায়গাটা, এই যে ছোট জায়গাটা, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে একে আবার যদি 10 ভাগে ভাগ করি, তোমরা হয়তো দেখতে পাবে কি পাবে না আমি বুঝতে পারছি না, বাট আমি দেখাচ্ছি যে এইটাকে যদি আবার 10 ভাগে এরকম করে ছোট 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 করে ভাগ করি, ঠিক আছে, এই যে এই পোর্শনটাকে ধরো, এই পোর্শনের ছবিটা আমি একটুখানি বড় করে আঁকছি। ঠিক আছে, এখানে ধরো এটা হচ্ছে 0 থেকে 1 সেন্টিমিটার, শুধুমাত্র এই পোর্শনটা, গোটা স্কেলটা আঁকিনি আমি, শুধু 0 থেকে 1। দেখো এটা 0 আর এটা 1 ছিল। ঠিক আছে, তাহলে এই 0 থেকে 1টাকে বড় করে আঁকলাম। ঠিক আছে, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। কোনটা? এই যে এইটা, এই ছোট পাড়া ঘরটা, এইটুকু পাড়া, একদম সামান্য এইটুকু। ঠিক আছে, এই ছোট পাড়া ঘরটাকে আমি একটু বড় করে বোঝানোর জন্য তোমাদের আঁকলাম। এই ছোট পাড়া ঘরটাকে যদি, অর্থাৎ 1 সেন্টিমিটারকে যদি 10 ভাগে এরকম করে ভাগ করি, এই এক একটাকে বলছে মিলিমিটার। 1 মিলিমিটার, 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 4 5 6 করে 10 মিলিমিটার হলে তবে 1 সেন্টিমিটার হয়। তাহলে বুঝতে পারছো মিলিমিটার কতটা ছোট? তাহলে আশা করছি বুঝতে পারলে যে 10 সেন্টিমিটারে কিন্তু কি হয়, সরি 10 মিলিমিটারে তোমাদের হয় 1 সেন্টিমিটার। এবার দেখো বলেছে 100 সেন্টিমিটার এরকম করে, এটা হচ্ছে, আমি তোমাদের কত দেখিয়েছি, এখানে তোমাদেরকে দেখিয়েছি বোর্ডে 20 সেন্টিমিটার। তো এরকম করে 5 বার, মানে 20 × 100 হয়। তাহলে 100 সেন্টিমিটার বড় একটা স্কেল নিলে সেটাকে বলা হবে 1 মিটার। 1 মিটার। এবং 1000 মিটার, এবং সে 1000 মিটারকে দিয়ে কি তৈরি হবে 1 কিলোমিটার। তাহলে বুঝতে পেরেছো কত সুন্দর একটা সম্পর্ক রয়েছে, যে 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার, 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। এই সম্পর্কটা কিন্তু আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এগুলো এককগুলোর মধ্যে সম্পর্ক। নেক্সট পেজে চলে যাব, কি রয়েছে দেখে নি। দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র। দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র কি রয়েছে? 1 নম্বর রয়েছে স্কেল। দেখো এই স্কেলটা যেটা দেখালাম, এটা সাহায্য দৈর্ঘ্য পরিমাপ করে তোমাদেরকে দেখালাম আমি। তো সেখানেও কি না, স্কেল, যেটাকে ইংরেজিতে বলা হয় রুলার। ঠিক আছে, তো ছোট বস্তু পরিমাপে ব্যবহৃত হয় রুলার। ঠিক আছে, উদাহরণ পেন, খাতা। ঠিক আছে, এগুলো পরিমাপের জন্য এই ছোট স্কেল ব্যবহৃত হয়ে থাকে। কোথায় কি ব্যবহার হয় সেটা একটু বলে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে মিটার স্কেল। মিটার স্কেল কি না, বড় বস্তু পরিমাপে ব্যবহৃত হয়। উদাহরণ টেবিল, দরজা। তো টেবিল, দরজা এগুলো পরিমাপ, এগুলো একটু বড় বড় জিনিস। ঠিক আছে, পেন, বই, খাতার থেকে তো একটু বড় 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 জিনিস। তাই এগুলোকে মিটার স্কেলের সাহায্যে, অর্থাৎ এর থেকে বড় একটা স্কেল পাওয়া যায়, কাঠের বড় একটা স্কেল পাওয়া যায়, যাকে মিটার স্কেল বলা হয়, যেখানে শুধু মিটার পরিমাপ করা হয়। যেমন টেবিল, দরজা পরিমাপ করা হয় তাকে এই স্কেলের সাহায্যে। তারপরে বলছে মেজারিং টেপ। ঠিক আছে, মেজারিং টেপ খুব বড় বা বাঁকানো বস্তু পরিমাপে ব্যবহৃত হয়। উদাহরণ কাপড়, শরীরের মাপ। ঠিক আছে, তো এইগুলো নেওয়ার জন্য কিন্তু মেজারিং টেপ ব্যবহার করা হয়ে থাকে, ফিতে যেটাকে বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ উচ্চতা মাপার বা দৈর্ঘ্য মাপার ফিতে যেটা বলে থাকি, সেইটাই মেজারিং টেপ। তাহলে বুঝতে পারলে এখানে দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র তিনটে আছে। একটা হচ্ছে স্কেল, 2 নম্বর হচ্ছে মিটার স্কেল, 3 নম্বর হচ্ছে মেজারিং টেপ। এবার দৈর্ঘ্য মাপের প্রয়োজনীয়তা তোমাদেরকে বলে দিয়েছি। ব্যাস, ওকে।
তাহলে আশা করছি এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, যা যা তোমাদের পড়ালাম হয়ে গেছে কিন্তু 7টা তোমাদের পেজ এখানে দেখানো হয়ে গেছে যত দূর দিয়ে পড়ালাম। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু সমস্যা থাকে, কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই জিজ্ঞাসা করবো, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। এরপর আমরা কি করব, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব। তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। দেখো, ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিতে এখানে কি লেখা রয়েছে উপরে? উপরে লেখা আছে দৈর্ঘ্যের পরিমাপ। ঠিক আছে, অর্থাৎ আজকের যে টপিক আমাদের, সেখান থেকেই আমরা 5 থেকে 6টা প্রশ্ন আমরা করব। অর্থাৎ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তার অপশন দেওয়া থাকবে। ঠিক আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন অপশন দেওয়া থাকবে, তার উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো, 1 নম্বর হচ্ছে তোমাদের জন্য 1 নম্বর প্রশ্ন যেটা, দৈর্ঘ্যের এসআই একক কি? 1 মিনিট। হুম, দেখো, দৈর্ঘ্যর এসআই একক কোনটি? হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ লেন্থ? অপশন এ সেন্টিমিটার, অপশন বি মিটার। তাহলে বলো তো, দৈর্ঘ্যর এসআই একক কোনটি? উত্তর হচ্ছে মিটার, অপশন বি। দেখি ঠিক হলো না ভুল হলো। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন দেখে নি। 1 মিটার সমান কত সেন্টিমিটার? 1 মিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি সেন্টিমিটার? অপশন এ 100 cm বা সেন্টিমিটার, অপশন বি 1000 cm, অর্থাৎ 100 সেন্টিমিটার না 1000 সেন্টিমিটার। 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো তো? উত্তর হচ্ছে 100 সেন্টিমিটার, অপশন এ। দেখো, একদম ঠিক। তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন রয়েছে, ছোট বস্তু পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার স্মল অবজেক্টস? অপশন এ স্কেল, রুলার, অপশন বি মেজারিং টেপ। বলো তো, ছোট বস্তু পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? আমি পড়িয়েছিলাম। তো উত্তর হচ্ছে কি, না স্কেল, অপশন এ। দেখো, একদম ঠিক। তোমাদের জন্য 4 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নি। 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি মিটার? অপশন এ 100 মিটার, অপশন বি 1000 মিটার। 100 মিটার না 1000 মিটার বলো তো? উত্তর হচ্ছে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। দেখো, একদম ঠিক। পরের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, খুব বড় দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? Which unit is need to measure very long distances? অপশন এ মিলিমিটার, এম, অপশন বি কিলোমিটার, কেএম। বলো দেখি। উত্তর হচ্ছে কিলোমিটার। দেখি, একদম ঠিক। দেখো, তোমরা এখানে, দেখো গেম কমপ্লিট, এবং তোমরা এখানে 5-এর মধ্যে 5টায় উত্তর ঠিক দিয়েছো। উত্তরগুলো একটু দেখিয়ে দিই, দেখে নাও সব ঠিকঠাক আছে কিনা। দেখো, 1, 2, 3, 4, 5, প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। আশা করছি তোমরা ক্লাসটা ভালো করে করলে, বুঝতে পারলে। ভেরি গুড। এরপর আমরা কি করব? এরপর আমি তোমাদেরকে ডিকটেশন করাবো বলেছিলাম প্রথমেই। তো এই ডিকটেশন বা শ্রুতি লিখন যেটাকে বাংলায় বলা হয়, দেখো কেমন ভাবে লিখবে তোমরা। একটা জলদি করে, তাড়াতাড়ি করে একটা খাতা আর একটা পেন নিয়ে নাও। নিয়ে আমি তোমাদের বলছি কেমন ভাবে তোমরা ডিকটেশন পেজটা তৈরি করবে বা তোমাদের খাতাতে লিখবে।
আশা করছি নিয়ে নিয়েছো খাতা আর পেন। ঠিক এইভাবেই, যেমন করে এখানে নেম খাতার উপরের দিকে বাঁ সাইডে, ঠিক এইভাবে এটা যদি তোমাদের খাতা হয় স্ক্রিনটার মতো, তো বাঁ সাইডের ওপরে এরকম নেম লিখবে, নেম, তোমাদের কি লিখবে, নাম লিখবে। এখানে আমার নাম লেখা, যেমন লেখা আছে সঞ্জয় ঠাকুর, তো সেরকম তোমাদের নিজেদের নাম লিখবে, আমার নাম লিখবে না। আমি এক্সাম্পলের জন্য এখানে তোমাদের বুঝিয়েছি। তো তোমাদের নাম লিখবে সঞ্জয় ঠাকুর, আমার নাম লেখা আছে, তো তোমাদের যে যা নিজের নাম সেটা লিখবে। লিখে নাও তাড়াতাড়ি। তারপর কি করবে, রোল নাম্বার লিখবে। তোমাদের ক্লাসের যে রোল নাম্বার, নাম প্রেজেন্ট হয় তোমাদের, সেই রোল নাম্বারটা এখানে লিখবে। আমি যেমন লিখেছি 21, একটা এক্সাম্পলের জন্য, উদাহরণের জন্য। সবাই কিন্তু 21 লিখবে না, যার যেটা রোল নাম্বার সেটা লিখে দেবে। এবং গ্রেড, গ্রেড কি, তোমাদের কোন ক্লাসে পড়ো, সিক্সে পড়ো, ঠিক আছে, সিক্স লিখবে। এবং তোমাদের কি সেকশন, যদি এ সেকশন হয় এ সেকশন, বি সেকশন হয় বি সেকশন, সি সেকশন হলে সি সেকশন। যদি সেকশন না থাকে কোনো অসুবিধা নেই, লেখার দরকার নেই, ঠিক আছে। তো এইভাবে গ্রেডটা লিখবে। আশা করছি বুঝতে পারলে। ভেরি গুড, লিখে নাও তাড়াতাড়ি। এরপর তোমাদেরকে কি করতে হবে দেখো, এই যে এইভাবে ঠিক 1 ডট 2 ডট 3 ডট এইভাবে নাম্বারিং করতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 6 করে লিখে নাও। ঠিক আছে, আজকে 5টা নাম্বারিং করতে পারো, অর্থাৎ 5 অব্দি, কারণ আমি 5টাই তোমাদের ওয়ার্ড আজকে দেব। এবং ওয়ার্ড আমি দেব কিসে, ইংরেজিতে বলবো, সেটারই বাংলা মানে বলবো, ঠিক আছে। তোমরা যারা বাংলায় লিখতে পারবে তারা সবকটাই বাংলাতে লিখবে, এমন নয় যে কেউ একটা ইংরেজিতে এমন বাংলাতে লিখলে, এরকম নয়, একটা ইংরেজিতে একটা বাংলাতে এরকম লিখবে না, লিখলে পুরোটাই ইংরেজি, ঠিক আছে, 5টা ইংরেজিতে, আর বা বাংলায় লিখলে 5টাই বাংলাতে, এমন ভাবে লিখবে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করছি নাম্বারিং হয়ে গেছে। এরপর আমি এক একটা করে ওয়ার্ড বলছি, 3বার করে বলবো, লেখার চেষ্টা করবে শুনে শুনে। তো 1 নম্বর হচ্ছে লেন্থ, 1 নম্বর হচ্ছে লেন্থ, ইংরেজিতে লেন্থ, বাংলায় দৈর্ঘ্য, বাংলায় দৈর্ঘ্য, বাংলায় দৈর্ঘ্য। তো আশা করছি লিখে ফেলেছো, গুড। 2 নম্বর হচ্ছে মেজার, 2 নম্বর হচ্ছে মেজার, বাংলায় পরিমাপ করা, বাংলায় পরিমাপ করা, ইংরেজিতে মেজার, বাংলায় পরিমাপ করা। 2 নম্বর আশা করছি লিখে ফেলেছো। 3 নম্বর হচ্ছে রুলার, 3 নম্বর হচ্ছে রুলার, ইংরেজিতে রুলার, বাংলায় স্কেল, বাংলায় স্কেল, বাংলায় স্কেল। আশা করছি 3 নম্বরটাও তোমরা লিখতে পেরেছো, ভেরি গুড। 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে বলছে ইংরেজিতে মিটার, ইংরেজিতে মিটার, আবারও বলছি, ইংরেজিতে মিটার, বাংলাতে মিটার, ইংরেজিতেও মিটার, বাংলাতেও মিটার। আশা করছি তোমরা 4 নম্বরটাও লিখে ফেলেছো। লাস্ট তোমাদের জন্য ডিকটেশন, 5 নম্বর, লেখো ইংরেজিতে ডিস্টেন্স, বাংলায় দূরত্ব, ইংরেজিতে ডিস্টেন্স, বাংলায় দূরত্ব, ইংরেজিতে ডিস্টেন্স, বাংলায় দূরত্ব। তো আশা করছি 5টাই তোমরা এইভাবে নাম্বার ওয়াইজ, নাম্বারের পাশে পাশে লিখে ফেলেছো, ঠিক আছে। এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের যে টিচার আছেন তাকে বলবে তোমাদের খাতার বা নোটবুকটার এই যে লিখলে এখনই, সেটা ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিতে, ঠিক আছে। ওকে, তো আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আজকে ক্লাস এতটাই অবধি। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।